সবুজদ্বীপের যাত্রাপথ, ইতিহাস, ভূগোল, তার সঙ্গে ভ্রমণের সব কথা, সব তথ্য এই ভিডিওতে নিবেদন করতে গিয়ে ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়ে পড়েছে। তাই দর্শক বন্ধুদের কাছে আমার একটি আবেদন, ভিডিওটা না টেনে ধৈর্যের সঙ্গে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। আর চ্যানেলে নূতন হলে সাবস্ক্রিপশানটা করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোমরা বাজার স্টেশনে, আর এখন আমি যাব সবুজদ্বীপ। চলুন আগে সোমরা বাজার স্টেশন থেকে বেরিয়ে বাইরে দেখা যাক যে সবুজদ্বীপ যাওয়ার জন্য কী কী ব্যবস্থাপনা এখানে রয়েছে। এই সোমরা বাজার স্টেশন ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার লাইনে একটি স্টেশন, যেখানে আসতে গেলে আপনাকে ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসতে হবে। চলুন সোমরা বাজার স্টেশনের ওভারব্রিজ ক্রস করে আগে যাই স্টেশনের বাইরে যাওয়ার রাস্তায়। আমি এখন দাঁড়িয়ে আছি সোমরা বাজার স্টেশনের বাইরে, যে জায়গাটা অটো স্ট্যান্ড আছে। দেখুন, ঠিক অটোগুলো বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা অটো বুক করে যেতে পারেন সবুজদ্বীপ। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার পরে ডিস্টেন্সটা। আপনারা একটু দেখে নিন সোমরা বাজার স্টেশনের বাইরের চত্বরটা। স্টেশনের বাইরের চত্বর সাদামাটা গ্রাম্য প্রকৃতির। স্টেশন চত্বরের বাইরে রয়েছে ছোট একটি অটো স্ট্যান্ড। দঙ্গল বিলে আসলে অটো ভাড়ার সুবিধা হয়। একা থাকলে নয় আপনাকে অটো রিজার্ভ করতে হবে, না হলে অটো ফুল হওয়ার জন্য ওয়েট করতে হবে। 15 থেকে 20 টাকা ভাড়া, কিন্তু আমি 50 টাকায় অটো বুক করে চললাম প্রথমে সুখুরিয়া কালী মন্দির। গ্রামের মধ্যে ঢালাই রাস্তা দিয়ে ঝোপঝাড়, পুকুর, বাগান পার হয়ে ছুটে চলল আমার অটো। প্রথমেই যাব সুখুরিয়ার কালীবাড়ি। সবুজদ্বীপ বেড়াতে এলে এই সুখুরিয়া কালীবাড়িকে কেউ মিস করবেন না কিন্তু। অটো থেকে নেমে সোজা রাস্তা পার হয়ে হাঁটতে শুরু করলাম। সামনেই যে মন্দির দেখতে পাচ্ছেন তাই সুখুরিয়া কালীবাড়ি। আমার ডান পাশের পুকুরে মন্দিরের যে প্রতিবিম্ব ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ। এইবার প্রবেশ করলাম মন্দির চত্বরে। চলুন এবার মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক। এই মন্দিরের নাম আনন্দ ভৈরবী মন্দির। হুগলি জেলার বলাগড় ব্লকের সুখুরিয়া নামক প্রাচীন জনপদের বিখ্যাত মন্দির হল এই আনন্দ ভৈরবী মন্দির। সবুজদ্বীপ যাওয়ার পথে এই সুখুরিয়া নামক প্রাচীন জনপদ অঞ্চলটিতে দেখে নিতে পারেন এই আনন্দ ভৈরবী মন্দির। তার সঙ্গে অতিরিক্ত দ্রষ্টব্য হিসাবে দেখতে পারেন হরসুন্দরী মন্দির, বিশ্বাসদের জমিদার বাড়ি, রাধাকুঞ্জ, সেনবাড়ির প্রাচীন দুর্গা মন্দির, আম্রকানন এবং নিস্তারিণী কালী মন্দির। চলুন এইবার আসা যাক এই মন্দিরের কথায়। একটু চোখ ফেরাই ইতিহাসের পৃষ্ঠায়। মন্দির প্রাচীন, জমিদার বাড়ি আরও প্রাচীন। প্রাচীন জমিদার বাড়ির অনতি দূরে বিশাল জলাশয়ের পাশে এই আনন্দ ভৈরবী মন্দির অবস্থিত। হুগলি জেলার সোমরা অঞ্চলে মা আনন্দময়ীর মহিমা বেশ অবাক করার মতো। মহাকালী পূজিত হন ভৈরবী হিসাবে। সম্পূর্ণ টেরাকোটার মন্দিরে মায়ের আদল একেবারেই জগজ্জননী স্বরূপ। মহাকালের ভৈরবী হিসাবে পূজিত হন মা আনন্দময়ী। বিরল পঞ্চবিংশতি অর্থাৎ 25 চূড়ার শৈলীর উৎকৃষ্ট উদাহরণ এই মন্দির। 1813 সালে বীরেশ্বর মিত্র মুস্তাফি স্বপ্নাদেশ পেয়ে একটি জলাশয়ের পাশে মহা আড়ম্বরের সঙ্গে তৈরি করেছিলেন এই মন্দির। মূল মন্দিরের উচ্চতা 70 ফুট 28 ইঞ্চি এবং 3 তলা কাঠামো বিশিষ্ট। এই মন্দিরের প্রথম স্তরে 4টি কোণে 3টি করে চূড়া, দ্বিতীয় স্তরের 4টি কোণে 2টি করে চূড়া, আর তৃতীয় স্তরে প্রতিটি কোণে 1টি করে চূড়া এবং চিত্রাকর্ষক কেন্দ্রীয় চূড়া নিয়ে মোট 25টি চূড়া বর্তমান। প্রধান মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা আনন্দময়ী কালী। মায়ের মূর্তি কোষ্ঠী পাথরে নির্মিত। এখানে তিনি ভৈরবী এবং পঞ্চমুণ্ডের আসনে মহাদেবের ওপর অধিষ্ঠিতা।
এখানে মহাকালের ভৈরবী হিসাবে পূজিত হন মা আনন্দময়ী। 1170 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে মায়ের প্রতিষ্ঠা হয়। কথায় বলে মা আনন্দময়ীর 3 বোন, অর্থাৎ নিস্তারিণী এবং হরসুন্দরী। কয়েক কিলোমিটার জায়গার মধ্যে তাদেরকেও স্থাপন করা হয়। কথিত আছে মায়ের অপার করুণা, মায়ের কাছে মনোবাঞ্ছা নিয়ে এলে কেউ খালি হাতে ফেরে না। গ্রামের বাসিন্দাদের কথায় এই জায়গা ভীষণ মাহাত্ম্যপূর্ণ। মায়ের মুখ দেখলেই দিন ভালো না গিয়ে উপায় নেই। মন্দিরের প্রবেশের পূর্বে যে পুকুর আপনাদের দেখালাম তাতে নাকি রয়েছে সোনার নলক পরা মাছ, এবং এটি নাকি মন্দিরের সমৃদ্ধির প্রতীক। সকাল সন্ধ্যায় মায়ের পূজা ও আরতি হয়ে থাকে। মূল মন্দিরের সম্মুখে 2 পাশে উঁচু চাতালের ওপর 6টি করে মন্দির রয়েছে। লাইনের প্রথম মন্দির দুটি পঞ্চরত্ন ডিজাইন বিশিষ্ট এবং বাকি 5টি করে মন্দির 8 চাল বিশিষ্ট। পঞ্চরত্ন বিশিষ্ট একটি মন্দিরে রয়েছেন গণেশজি, অন্যটিতে রয়েছেন শ্বেত শিবলিঙ্গ। বাকি 5টি করে মন্দিরে রয়েছে একটি করে সাধারণ শিবলিঙ্গ। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এমন সুনিপুণ টেরাকোটার মন্দির হাতে গুনে 5টি মেলে। এই মন্দিরটিতে বছরের পর বছর ধরে সংস্কার করা হয়েছে। সম্ভবত সেই কারণেই আজ শুধুমাত্র চমৎকার পোড়ামাটির কাজের টুকরোগুলো দেখা যায়। সব কিছু মিলিয়ে এই লাল রঙের আনন্দ ভৈরবী মন্দির বেশ চমকপ্রদ। এই মন্দিরের সঙ্গে অদ্ভুতভাবে মিল রয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের। আদল থেকে মন্দিরের গঠন বেশ কিছুটা এক। জনশ্রুতি রয়েছে কাশী যাওয়ার পথে এই মন্দির দেখেই সম আদলের মন্দির দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। মন্দির গাত্রের টেরাকোটার কাজ, খিলানের কারুকার্য বেশ সুন্দর এবং এই জায়গার স্বাভাবিক পরিবেশ মনকে বেশ প্রশান্তি দেয়। মন্দিরের পরিবেশের সঙ্গে আমবাগানের শীতল ছায়া মনকে বেশ টানে। এসব দেখার পরে মা ভৈরবী মাতাকে প্রণাম জানিয়ে আবারও পাড়ি দিলাম সবুজ দ্বীপের পথে। মায়ের মন্দির দেখার পরে এবার আমি চলেছি সবুজ দ্বীপ যাওয়ার জন্য যে খেয়াঘাট, সেই খেয়াঘাটে। একদম গ্রামীণ রাস্তা, ঢালাই রাস্তা, কিন্তু ঢালাই রাস্তা ভীষণভাবে ভেঙে গেছে। দেখুন, এখান থেকে ডিস্টেন্স বেশি দূর নয়। এখানকার সাধারণ মানুষ যা বলছে সেই অনুযায়ী দেখি কতক্ষণ সময় লাগে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সবুজ দ্বীপ বেড়াতে এলে নৌকাতে ওঠার পূর্বে হাতে সময় নিয়ে আসুন সুখুরিয়া গ্রাম্য প্রকৃতিকে উপভোগ করতে, এখানকার ইতিহাসকে জানতে, বলাগড়ের প্রাচীন শিল্প নৌশিল্পকে জানতে, আর আনন্দ ভৈরবী মন্দির দেখার পরে খেয়াঘাট পর্যন্ত আমার দেখানো রাস্তায় গাড়িতে নয় হেঁটে চলুন গ্রাম্য প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে, আর মেতে উঠুন ভ্রমণের উপভোগে। কথা বলতে বলতে অবশেষে এসে হাজির হলাম সুখুরিয়ার বেহুলা নদীর তীরে অবস্থিত সেই প্রতীক্ষিত খেয়াঘাটে, যে খেয়াঘাট থেকে শুরু হয় সবুজ দ্বীপ যাত্রার জলপথের সূচনা। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে আমি এখন এসে পৌঁছে গেছি সবুজ দ্বীপ যাওয়ার জন্য যে খেয়া পারাপারের ঘাট, সেই ঘাটে। আমার পিছনেই রয়েছে সেই ঘাটটা। সবুজ দ্বীপের অবস্থান ও নদীপথের প্রকৃতিকে বুঝে নিতে চলুন কিছু স্যাটেলাইট পিকচারের সাহায্য নেওয়া যাক। সবুজ রঙের অলিভ সিডের মতো যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেটাই সবুজ দ্বীপ, যা হুগলি নদীর ওপর অবস্থিত। আর তার কিছু দূরে যে সর্পিলাকার একটি নদী হুগলি নদীতে মিশেছে তার নাম বেহুলা, যার ধারে খেয়াঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে হুগলি নদী ও বেহুলা নদীর সঙ্গম অঞ্চলকে বিশেষভাবে দেখতে পাচ্ছেন। যে নদীপথ আপনারা দেখছেন সেটা দিয়েই সবুজ দ্বীপ যাওয়ার পথ, অর্থাৎ বেহুলা নদী দিয়ে হুগলি নদীতে এসে তারপর সবুজ দ্বীপ যেতে হবে। এখানে 3টি রেড পয়েন্ট দেখানো রয়েছে। 1 নম্বর পয়েন্টটি হলো বেহুলা নদীর তীরে খেয়াঘাট,
যেখানে আমি বর্তমানে খেয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। 2 নম্বর হলো বেহুলা নদী, আর 3 নম্বর পয়েন্ট হলো বেহুলা ও হুগলি নদীর সঙ্গমস্থল। চলুন এবার এই খেয়াঘাটের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাই। সুখুরিয়া গ্রামের এই খেয়াঘাটে বেশ কিছু সুন্দর প্রকৃতি রয়েছে। বলাই বাহুল্য সবুজ দ্বীপের ভ্রমণকারীর কাছে এটা একটা বিশেষ পাওনা। মৃদুমন্দ বাতাসের আলতো ছোঁয়া, পাখিদের কলরব, নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে বেশ সময় অতিবাহিত হয়। তার মাঝে মাঝে তো মাঝি মোল্লাদের আলাপচারিতা রয়েছেই। যদি আপনি সবুজ দ্বীপে রুম বুকিং করে আসেন তাহলে আপনার জন্য ট্যুরিজম দপ্তরের ভটভটি নৌকা থাকবে। আর যদি কোনো বুকিং ছাড়াই আমার মতো কেবল সবুজ দ্বীপের সংস্পর্শে আসতে চান, তার জন্য যেসব নৌকা ঘাটে দেখছেন তার মাঝিদের সঙ্গে বার্গেনিং করে সবুজ দ্বীপে যাওয়া ও আসার রেট ঠিক করতে হবে। তবে সেটা মোটামুটি মাথা পিছু 150 টাকা পড়ে। সবুজ দ্বীপে রওনা দেওয়ার পূর্বে নৌকার যা আসা, নদীর প্রকৃতি খানিক উপভোগ করতেই পারেন এই ঘাটের পাশে কোনো গাছের ছায়ায় বসে। সবুজ দ্বীপকে যদি সম্পূর্ণ উপভোগ করতে চান তাহলে অবশ্যই সবুজ দ্বীপে রুম বুকিং করে আসুন এবং অন্তত একটি নাইট স্টে করুন, না হলে দ্বীপ প্রকৃতিকে এনজয় করা সম্ভব নয়। আর যদি পিকনিক করতে চান তাহলে দঙ্গল বেঁধে যেতেই পারেন আমার মতো করে। সবুজ দ্বীপের রুম বুকিংয়ের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বেহুলা নদীর প্রকৃতি বেশ কিছুক্ষণ উপভোগ না করলে আমার মনে হয় সবুজ দ্বীপ ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। নদীর কিনারে দাঁড়িয়ে দেখবেন ছোট ছোট নৌকা চড়ে কত সব মানুষের যাওয়া আসা। সকলে যে সবুজ দ্বীপ যাত্রী তা নয়, নিছক নৌকা বিহারের জন্যও অনেকে নৌকাতে সওয়ার হয়েছেন। তবে এই ধরনের নৌকা বিহারের জন্য বিকেলবেলা বা শীতকালের কোনো দিনই শ্রেয়। তাই সবুজ দ্বীপ ভ্রমণ ব্যতি রেখে সুখুরিয়া গ্রামের ঐতিহ্যময় সব ইমারত, মন্দির দেখার পর বেহুলা নদীতে নৌকোবিহার করেও নিজের ভ্রমণ পিপাসাকে নিবৃত্ত করতেই পারেন। বুকিং থাকলে যে কোনো সময় সবুজ দ্বীপ যাওয়া যেতেই পারে। আর যদি বুকিং না থাকে তাহলে পিকনিকের সিজনে পিকনিক করতে যাওয়া বা কেবল বেড়াতে যাওয়া যেতে পারে। কিন্তু অন্য সময় হলে সবুজ দ্বীপের সবুজ প্রকৃতিকে হয়তো তেমনভাবে এনজয় করা যাবে না বলে আমার মনে হয়েছে। তাই সবুজ দ্বীপে বুকিং করে আসুন, না হলে পিকনিকের মরশুমে আসুন। তথ্যের জন্য বলি, মনসামঙ্গলের বেহুলার সঙ্গে এই বেহুলা নদীকে গুলিয়ে ফেলবেন না। এই দুই বেহুলা সম্পূর্ণ পৃথক। বেহুলার ওই পারে যে ভূভাগটা দেখতে পাচ্ছেন তাতে প্রচুর চাষাবাদ রয়েছে। এই অংশটাই বেহুলা নদীকে হুগলি নদী থেকে পৃথক করে রেখেছে। চাষাবাদের জন্য যাওয়া আসা ও ফসল আনার জন্য স্থানীয় মানুষের একমাত্র ভরসা এই ছোট নৌকাগুলোই। কিছুক্ষণ আগে ট্যুরিজম দপ্তরের যে ভটভটি নৌকার কথা বলছিলাম সেটাই এখন আসতে চলেছে। লাইফ জ্যাকেটের ব্যবহারের কারণে এই নৌকাতে লাইফ রিস্ক অনেকটাই কম। আগে থেকে রুম বুকিং থাকলে আপনিও এই নৌকাতেই সবুজ দ্বীপ যেতে পারেন। এই ভটভটি নৌকা সবুজ দ্বীপ থেকে ফেরা যাত্রীদের রাখতে এসেছে সুখুরিয়ার এই ফেরিঘাটে। আর তারপরেরটা তো আপনাদের জানা। বন্ধুরা, এখন আমি সুখুরিয়ার খেয়াঘাট থেকে খেয়া নিয়ে, মানে এই ভাইয়ের খেয়া নিয়ে। ভাই, তোমার নামটা কি? দীপু। এই দীপু ভাইয়ের খেয়াতে যাচ্ছি সবুজ দ্বীপ। তবে সবুজ দ্বীপে এখন ঢোকার পারমিশন নেই, মানে আমি পারমিশন করে আসিনি। জাস্ট দ্বীপে গিয়ে একবার দেখে আসবো, আর জাস্ট নৌকা বিহারটুকু হবে। চলো তাহলে এনজয় করি, আর এনজয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর বেহুলা নদীর পথ ধরে প্রতিটি দাঁড়ের টানে নদীর জল কেটে এগিয়ে চলল আমার ছোট ডিঙি নৌকা। মাঝে অবশ্য কেবল পরিবর্তন হলো মাঝি ভাইয়ের।
ক্রমে সুকুরিয়ার খেয়াঘাট পিছনে ফেলে নদী সংগম পার হয়ে নৌকা এসে পড়ল মাছ নদীতে। সব মিলিয়ে সুবিশাল নীল আকাশের নিচে নিজের ক্ষুদ্রতা বেশ অনুভূত। বিশাল নদীবক্ষে হাত বাড়ালেই মা গঙ্গা, এটা হুগলি নদী, আর তার সঙ্গে শুরু হলো রোমাঞ্চ। নদীর সব জায়গায় নাব্যতা সমান নয়, কোথাও জেগেছে চড়া, কোথাও বা গভীর, আর কিনারা দিকচক্রবালে ধোঁয়াটে সবুজ। দাঁড়ের শব্দ, বাতাসের গুঞ্জন, নদীর জলের কলবল শব্দে মোহিত হয়ে এক রোমাঞ্চকর উদ্দীপনাকে সঙ্গে নিয়ে চুপ করে বসে রইলাম নৌকার মাঝে। দূরের আবছায়া সবুজ অংশ ক্রমশ স্পষ্ট হয়ে স্পষ্টতর হয়ে উঠল। দ্বীপের সবুজের হাতছানিতে আমি পৌঁছে গেছি সবুজ দ্বীপ। অবশেষে এসে হাজির হলাম আমি সবুজ দ্বীপে। এতটা নৌকা বিহারের পরে। তবে সবুজ দ্বীপের একটা সমস্যা হচ্ছে, এখানে আপনি যদি স্পট বুকিং না করে আসেন তাহলে কিন্তু এখানে একদম অরিজিনাল ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি নৌকা বিহার করতে এখানে এসেছিলাম আর দ্বীপটা একবার দেখার জন্য এসেছিলাম। তো আমার নৌকা বিহার হয়ে গেছে, একটু ঘুরে দেখে নিই। এরপরে যখন আসবো তখন এখানকার স্পট বুকিং আমি করেই আসবো। আমি এখন সবুজ দ্বীপের মধ্যে, মানে সবুজ দ্বীপের উঠছি। নদী থেকে, নদীর একদম কিনারাতে এসে নৌকা লেগেছে এবং সেখান থেকে আমি সবুজ দ্বীপের মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে সবুজ দ্বীপ। প্রচুর ফিস্ট হচ্ছে এখানে, এখানে প্রচুর ফিস্ট হচ্ছে দেখুন। ভিতরে হয়তো বেশি কথা বলা যাবে না ভিডিওতে, কারণ প্রচুর গান বাজছে ভিতরে, আর তাহলে একটু সমস্যা হবে ভিডিও করার জন্য। চলুন এবার দেখে নিই স্যাটেলাইট পিকচারের ওভারভিউ। নিম্নগতিতে নদী যে বিভিন্ন নদীচরের সৃষ্টি করে, সবুজ দ্বীপ তারই উদাহরণ। এই ছবিতে সবুজ দ্বীপের সঙ্গে আরও একটি নদীচর দেখতে পাচ্ছেন, যার নাম রসুলপুর চর, আর মিডিলে অবস্থিত চরের নাম সবুজ দ্বীপ, যা হুগলি নদীতে অবস্থিত। এখন কেবল সবুজ দ্বীপই দৃশ্যমান। সরু রেখা দিয়ে ঘেরা চতুষ্কোণ অংশটাই কেবল ইকো ট্যুরিজম এরিয়া, বাকি পিছনের জঙ্গলাকীর্ণ অংশে যাওয়ার কোনো পারমিশন নেই। এই পিকচারে ইকো ট্যুরিজম এরিয়াটা স্পেশালি দেখা যাচ্ছে। আগে থেকে বুকিং না থাকলে প্রবেশের কোনো অনুমতি নেই, কেবল বুকিং থাকলেই প্রবেশ করতে পারেন। এখানে বল্লমের ফলার মতো যে অংশ রয়েছে তাতে বুকিং না থাকলেও যাওয়া যায়। স্পেশালি এখানেই মানুষ পিকনিক করতে আসে। এখানে আজ আমি ঘুরে বেড়াবো। ছুঁচালো অংশতেই নৌকাগুলো এসে কিনারায় লাগে। পাশের টি অংশটা হলো ট্যুরিজম ডিপার্টমেন্টের ভটভটি নৌকার জেটি ঘাট। এই সবুজ দ্বীপে আসার সঠিক সময় বিবেচনা করতে হলে প্রথমেই বুঝতে হবে আপনার আসার উদ্দেশ্য কী। যদি পিকনিক করতে আসেন তাহলে পিকনিকের সিজনে আসুন, আর যদি দ্বীপ প্রকৃতিকে এনজয় করতে চান তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রুম বুক করে আসুন, এবং তা যে কোনো সময় আসা যেতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতে এই দ্বীপের আলাদা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যা আপনারা ভিন্ন ভিন্ন ঋতুতে এসে উপভোগ করতেই পারেন। জ্যোৎস্না রাতে এই বিশাল নদীবক্ষের মাঝে এই দ্বীপ প্রকৃতি সেজে ওঠে এক নৈসর্গিক মূর্ছনায়।
বিশাল জলরাশির ওপর ছোট ছোট ঢেউগুলো জ্যোৎস্নার শীতল আলোকে স্নাপিত হয়ে সবুজে ঢাকা দ্বীপের প্রাণচঞ্চল প্রকৃতিকে সাজিয়ে তোলে এক স্বর্গীয় আবেশে। শ্বেতশুভ্র জ্যোৎস্নালোকে ঢাকা সবুজ প্রকৃতি নীল আকাশের বুকে স্বপ্নের চাঁদমামাকে সঙ্গী করে রচনা করে এক স্বর্গরূপী ক্যানভাসের। আর আপনি যদি এসবের সাক্ষী হতে চান, নির্বাক দর্শক হয়ে আকণ্ঠ ভরে পান করতে চান প্রকৃতি সুধাকে, তাহলে কোনো এক পূর্ণিমা তিথিতে আসতেই পারেন সবুজ দ্বীপ। তবে যারা পিকনিকের জন্য আগ্রহী তারা সকালে এসে বিকালে ফিরে যেতে পারেন। তবে তাদের জন্য বিচরণ ক্ষেত্র মাত্র এইটুকু খোলা জায়গায়। পাঁচিলের ওপাশে সংরক্ষিত জায়গার মধ্যে যেতে গেলে অবশ্যই ভিতরের রুম বুকিং থাকতে হবে। পিকনিক পার্টির জন্য বাইরে বেশ কতগুলো দোকান, হোটেল ও জরাজীর্ণ একটি ওয়াচ টাওয়ার রয়েছে। আপনারা জিনিসপত্র এনে এখানে পিকনিকের জন্য রান্না নিজেরাই করতে পারেন, অথবা যে হোটেলগুলো রয়েছে তাদের রান্নার এবং পরিবেশনের কন্ট্রাক্ট দিতে পারেন। দ্বিতীয় ক্ষেত্রে হোটেলের সঙ্গে আগে থেকে যোগাযোগ করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। বড় গেটযুক্ত উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটাই হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের সংরক্ষিত এরিয়া। এখানে থাকার জন্য কটেজ বা রুম রয়েছে, যার বুকিং অনলাইনে করতে হয় এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর ভিতরে কি কি রয়েছে, প্রকৃতি বা কেমন, তা তোলা রইল ভবিষ্যতের কোনো ভ্রমণের জন্য। আমার ডান পাশে রয়েছে এই সবুজ দ্বীপের একমাত্র জেটি ঘাট, আর এই ইট বাঁধানো রাস্তা সোজা চলে গেছে জেটি ঘাটে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর যেসব সুসজ্জিত ছাতাযুক্ত চেয়ার টেবিল লাগানো দেখছেন, তা রয়েছে আপনাদের মতো পিকনিক পার্টি বা ভ্রমণকারীদের জন্য অপেক্ষায়। পিকনিক, একবেলার ভ্রমণ অথবা নৌকা ভ্রমণ যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আসতেই পারেন, বিশেষত পিকনিকের মরশুমে। না হলে রুম বুকিং না করে আসলে সমস্যায় পড়তে পারেন। এখানে যে কেবল হোটেল রেস্টুরেন্ট রয়েছে তা নয়, রয়েছে সাজসজ্জা ও খেলনার দোকানও। চলুন এবার আরও কিছু তথ্য পেতে কথা বলে নেওয়া যাক একজন রেস্টুরেন্ট মালিকের সঙ্গে, যিনি এখানে বহু বছর ধরে রেস্টুরেন্ট চালাচ্ছেন। আমি এখন সবুজ দ্বীপে দাঁড়িয়ে আছি, আর সবুজ দ্বীপে একটা হোটেল মালিকের সঙ্গে আমি কথা বলে নিই, একটা দিদির সঙ্গে। তো এখানে এই রেস্টুরেন্টে কীরকম কী খাবার দাবার পাওয়া যায়, বা আপনারা এসে যদি খাওয়া দাওয়া করতে চান, যদি আপনাদের স্পট বুকিং না থাকে, হঠাৎ করে আসেন ঘুরতে, এসে খাওয়া দাওয়ার জন্য কী ব্যবস্থাপনা আপনারা পাবেন, তো একটু কথা বলে নেওয়া যাক। দিদিকে, এটা আপনার হোটেল? হ্যাঁ, আমার হোটেল তৃপ্তি হোটেল। আমি এখানে 34 বছর আছি। আচ্ছা। এবং দীর্ঘদিন আমরা এখানে বিজনেস করছি। তবে যে পরিণামে লোক হচ্ছিল থেকে এ থেকে একটু সামান্য কমেছে কটেজটার জন্যে। ভাড়া টাড়া যায়, অসুবিধা নেই আমাদের, আমরা খুব চালু আছি। কি নাম? আমার নাম হচ্ছে বন্দনা সোম, আর হোটেলের নাম হচ্ছে তৃপ্তি হোটেল, মানে আপনারা তৃপ্তি করে খাওয়া দাওয়া করবেন। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমি এখানে 6টায় আসি, সকাল 6টা? সকাল 6টায় আসি, আর বিকাল 5টা, 5:30টা। কাস্টমার যতক্ষণ থাকে আমাকে থাকতে হয়। আর কি কি পাওয়া যায় এখানে? আমার এখানে ব্রয়লার মুরগি, ভাত, তরকারি, ডাল, ভাজা, চাটনি, পাঁপড় দিয়ে 6 পিস করে চিকেন দিয়ে 200 টাকা। আর দেশি মুরগি হলে 6 পিস চিকেন, তার সঙ্গে আপনার সব আইটেম থাকবে, পেট পুরোর 250 টাকা। আর খাসি যদি হয় সেটার সঙ্গে সব আইটেমই আমার থাকবে, পেট পুরোর মিনিমাম 200 গ্রাম করে খাসির মাংস দিয়ে আপনার 350 টাকা। টিফিন মানে 6 পিস করে লুচি, চা এবং মিষ্টি একটা দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলুর দম দিয়ে 50 টাকা। এরম আমি পেট পুরোনি কাস্টমারকে আমি দিই, এবং ম্যাক্সিমামই আমার অগ্রিম বুকিংটাই হয়। মানে আপনারা এখানে খেতে হলে কি অগ্রিম বুকিং করতে হবে? হ্যাঁ, আমাকে বুকিং করতে হলে, ধরুন যদি পার্টি আসে, কতক্ষণ আগে বলতে হবে? একদিন আগে আমাকে কমপ্লেন করতে হবে, এবং আমাকে একদিন আগে বলতে হবে। হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমি তো দাদা বলতে পারি। চলুন আমরা নিজেরাই দেখে নিই এনাদের সেই ফোন নাম্বার।
চলুন, আপনাদের তো দেখালাম একটা হোটেলের অবস্থা কীরকম আছে এবং কী ধরনের ব্যবস্থাপনা আপনারা এলে পাবেন। হঠাৎ করে এলে খাওয়া দাওয়া করতে পাবেন কি না, আপনারা যদি একটা দঙ্গল আসেন, একটা পার্টি আসেন, তাহলেও কিন্তু সে ব্যবস্থাপনা হয়ে যাবে। চলুন এবার একটু ওয়াচ টাওয়ারে ওঠা যাক। হ্যাঁ বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারেরই কথাই আমি বলছিলাম। তবে এই ওয়াচ টাওয়ারের স্বাস্থ্য বেশ খারাপ। ওপরের প্রশস্ত এরিয়া ভঙ্গুর এবং ভাঙা। এখানে সাবধানে ওঠানামা করার অ্যাডভাইস রইল। ওয়াচ টাওয়ারের প্রত্যেকটি স্টেপ মরচে ধরা এবং অপরিষ্কার। তবে বাচ্চাদেরকে এই ওয়াচ টাওয়ারে না ওঠার পরামর্শই আমি দেব। ওয়াচ টাওয়ারের কন্ডিশন থেকে বোঝা যায় এর মেনটেনেন্স হয় না বললেই চলে। এইবার আমরা উঠে এলাম একদম ওপরে। তবে এখানে উঠে নদী প্রকৃতিকে দেখতে বেশ লাগে। দূরে দেখা যাচ্ছে হুগলি নদীর সবুজে ঢাকা কিনারা, চারদিকে জলরাশি দিয়ে বেষ্টিত সবুজে ঢাকা সবুজ দ্বীপ, যেন নামেই প্রকৃতির সার্থকতা। গাছের ফাঁক দিয়ে পশ্চিম আকাশে সূর্য তখনও দৃশ্যমান, শুধু উত্তাপহীন। চলুন সাবধানতাকে সঙ্গী করে আবারও নিচে নেমে যাওয়া যাক। ওয়াচ টাওয়ার থেকে আস্তে আস্তে নেমে আসার পরে ফিরে চললাম সেই দিকে যেখানে সবুজ দ্বীপে প্রথমে আমি নৌকা থেকে নেমেছিলাম। সূর্যিমামা পশ্চিম আকাশে বেশ ঢলে পড়েছে। পিকনিক পার্টির মানুষজন এখন ভিড় জমিয়েছে খেয়াঘাটে। ফেরার পথের যাত্রী হতে আমিও তাদের মাঝে সবুজ দ্বীপকে টাটা বাই বাই করে পুনরায় চড়ে বসলাম নৌকাতে। মাঝির ক্রমাগত দাঁড় সঞ্চালনে ছোট ডিঙি নৌকা তরতর করে এগিয়ে চলল সম্মুখে। নদীর স্রোতের শব্দ, বাতাসের শব্দ এবং দাঁড়ের ছপাত ছপাত শব্দ কেবল একমাত্র সঙ্গী হয়ে রইল। আর সবুজ দ্বীপের সবুজ ক্রমশ ছোট হতে হতে মিলিয়ে গেল নদীবক্ষের সীমান্তে। রোমাঞ্চের অনুভবে বুঁদ হয়ে হুগলি নদীর পথ ধরে বেহুলা নদী হয়ে পুনরায় পৌঁছে গেলাম সুকুড়িয়ার সেই খেয়াঘাটে, যেখান থেকে প্রথমেই যাত্রা শুরু করেছিলাম। আমি সবুজ দ্বীপ যাওয়ার জন্য যে ঘাট থেকে যে খেয়াঘাট থেকে নৌকায় উঠেছিলাম, আবার সেই খেয়াঘাটে ফিরে এলাম। এবার ভ্রমণ প্রতীকের ঘরে ফেরার পালা। চলুন তাহলে আজকের মতো বিদায় বন্ধু, আসছি আবার পরের ভিডিওতে। নমস্কার।